জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা তারিন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আশাবাদ প্রকাশ করেছেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। 3 দিনের সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। শনিবার সকাল 9:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে বৈঠকে অংশ নেন সার্জিও গোর। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমে সার্জিও গোর বলেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। আগামী সপ্তাহে বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন বলেও জানান তিনি। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists, but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষ কোম্পানির 45 জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশে থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় চলমান গ্যাস সংকট নিয়ে উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ফ্যাসিবাদী শাসনের কারণে রাষ্ট্র ব্যবস্থায় অনেক কাঠামো ঠিক করতে হচ্ছে। বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন ওনাদের সাথে তারা ধারাবাহিকভাবে বৈঠক করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহ্যান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট, করনীতি ও রপ্তানি বৃদ্ধির ইস্যুতে আলোচনা হয়। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রায় 3.5 ঘণ্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ীরা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, কর ব্যবস্থা, নিয়ন্ত্রক সংস্থার জটিলতা, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রী বেসরকারি খাতের সঙ্গে নিয়মিত সংলাপে বসা এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বিমান ও সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম 24 ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া বেসরকারি খাতে সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। এ নিয়ে আরও জানতে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, স্থায়ী কমিটির বৈঠকের এজেন্ডা কি? রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি কোনো আলোচনার সম্ভাবনা আছে? ধন্যবাদ তারিন। 7:30টার একটু পরেই মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকটি শুরু হয়েছে। এর আগে নওগাঁ এবং জয়পুরহাট জেলার সাংগঠনিক যে নেতারা ছিলেন, বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য সচিব, তাদের নেতৃত্বে এই বৈঠকটি হয়েছে এবং তাদের সাথে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। এবং এই বৈঠকে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী কিন্তু বিকেল 5টা
27 মিনিটে এই গুলশান চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করেছেন। এরপর আমরা দেখেছি স্থায়ী কমিটির প্রায় সব সদস্য, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সহ যারা রয়েছে তারা এখানে প্রবেশ করেছেন। যে বিষয়টা আপনি জানতে চাচ্ছিলেন যে রাষ্ট্রপতির বিষয়ে, এই বিষয়টি আলোচিত হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেছেন তারা যেহেতু স্থায়ী কমিটিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং এই একটি আলোচিত ইস্যু বর্তমানে, সেক্ষেত্রে একটি আলোচনার সম্ভাবনা রয়েছে। এবং আপনি জানেন যে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, যেহেতু 24শে জুলাই, এবং এর 90 দিনের মধ্যে একটি সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের, সেহেতু এখানে এই বিষয়টি আলোচনার এবং সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আপনি জানেন যে গ্যাস সংকট চলছে, তেলের একটি সংকট রয়েছে, সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে এবং এর পাশাপাশি রাজনৈতিক যে সামগ্রিক পরিস্থিতি রয়েছে এই বিষয়গুলো আলোচনা চলবে, আলোচনা এজেন্ডার মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে রাষ্ট্রপতির এই ইস্যুটি বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য আছেন তারা সরাসরি বলছেন না যে আসলে তারা এই বিষয়টি নিয়ে বা আজকে রাষ্ট্রপতি কে নির্বাচিত হবেন তারা সেই বিষয়টি বলবেন। তারা বলছেন যে বৈঠকে এই বিষয়টি আলোচনা হবে এবং কাকে নির্বাচিত করবে সেটি আসলে সময় হলে তারা গণমাধ্যমে জানাবেন। এবং বৈঠকটি আমরা জানি এর আগেও দেখেছি যে স্থায়ী কমিটির বৈঠক সাধারণত ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ব্যাপী হয়ে থাকে। সেই হিসেব করলে 10টা 11টার মধ্যে এই বৈঠকটি শেষ হবার কথা রয়েছে। এরপরে স্থায়ী কমিটির কোনো সদস্য যদি গণমাধ্যমে সুনির্দিষ্টভাবে জানায় যে তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, তখন হয়তো আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো। এবং এই যে সামগ্রিক বিষয়গুলো যেটি বলার চেষ্টা করছিলাম যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি এবং সরকার 5 মাস অতিক্রম করেছে, এই 5 মাসে সরকারের মূল্যায়ন, সেই বিষয়গুলো আসলে স্থায়ী কমিটির এই বৈঠকে আলোচনা হবার কথা রয়েছে। যেহেতু এখন স্থায়ী কমিটির বৈঠক চলছে, শেষ হলে আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বিএনপির স্থায়ী কমিটি বৈঠকের সব শেষ। তারিন, গুলশানে চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, সেখানে সর্বশেষ বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে অভিযোগ তুলে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হলে তা দেশের সরকার ও বিরোধী দলের সঙ্গেই হওয়া উচিত। এ ধরনের বিষয়ে অন্য কোনো দেশের সঙ্গে আলোচনা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন না হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে সরকারের প্রতি সতর্ক বার্তা দেন জামায়াতের আমির। দেশব্যাপী চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীকে মুখ্য ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একটা স্বাধীন সার্বভৌম দেশে আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। গণতন্ত্র যত শক্তিশালী হবে, ধর্মীয় সম্প্রীতি ততটাই বাড়বে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, সকল সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে বিনির্মাণ করতে হবে। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ভূমিকায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় নাহিদ ইসলাম বলেন, সংখ্যালঘুদের মধ্যে যারা জুলাইয়ে শহীদ হয়েছেন তাদের ভুলে গেলে চলবে না। বিগত ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘু ট্যাগ দিয়ে বিভাজনের রাজনীতি তৈরি করত বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। বলেন, বাংলাদেশে মন্দির পাহারা দিতে হবে এমন পরিবেশ চান না তিনি। কোনো সম্প্রদায়ের কেউ যাতে নির্যাতনের শিকার না হয় তা নিশ্চিতের আহ্বান জানান তিনি। সকল সম্প্রদায়ের, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে তাদের মধ্যে যাতে কোনো ধরনের অনিরাপত্তা বোধ তৈরি না হয় সেটা আমাদের নিশ্চিত করাটা সকলের দায়িত্ব। গণ অভ্যুত্থানের পরে এখানে আমরা দেখেছি যে মাদ্রাসার ছাত্ররাও কিন্তু মন্দির পাহারা দিয়েছে। আমরা চাই না যে মন্দির পাহারা দিতে হবে এরকম সময় বাংলাদেশে থাকুক, কিন্তু তারপরে সংকটমূল্য সময়ে এই যে একটা সম্প্রীতি,
ঐক্য এবং একে অন্যের প্রতি যে ভয়, বিভিন্ন সমাজের ভয় যেটি বিভাজন করে রাখা, এইখান থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু অনেকটাই উঠতে পেরেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর উত্তরায় র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল বা আয়নাঘরে রাখা হয়েছিল। পরে তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়। শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতির সাথে র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আয়নাঘর পরিদর্শনের সময় ট্রাইব্যুনালের 3 বিচারপতির সাথে প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী ও গুমের শিকার ভুক্তভোগীদের পরিবারও উপস্থিত ছিলেন। পরে চিফ প্রসিকিউটর জানান, এই গোপন বন্দিশালার মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। এর পেছনে দল হিসেবে আওয়ামী লীগের দায় আছে। এখনও গুম খুনের শিকার প্রায় 2500 শতাধিক ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি বলেও জানান চিফ প্রসিকিউটর। বলেন, অপরাধের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না। যে রাজনৈতিক সরকার সেই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন, সেই সরকার এবং ওই রাজনৈতিক দলের দায় কোনো অংশেই কম নয়। যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। রাষ্ট্রীয় হস্তক্ষেপে এখন আর কাউকে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানী কাকরাইলের সরকারি পলিটেকনিক স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারী সমিতির অভিষেক ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী আরও বলেন, দেশের স্বার্থে যে কোনো বিদেশি রাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলবে বর্তমান সরকার। জাতিকে গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে জানিয়ে এই ধরনের শিক্ষার উৎসাহ তৈরি করার আহ্বান জানান তিনি। বলেন, কারিগরি শিক্ষার প্রসার ঘটলে এগিয়ে যাবে বাংলাদেশ। অনেকে অনেক কথা বলছেন, কি হলো 4-5 মাসে, কিন্তু এটা তো ঠিক, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তো কেউ গুম হচ্ছে না, কেউ তো বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে না। আজকে জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনিনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। রাজধানীর মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয় বলে দাবি করেছে পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ঘটনাস্থলে রাখা ব্যাগে জর্দার কৌটা ও পান পাওয়া গেছে। ডিএমপির দাবি, মিরপুর 10 মেট্রো স্টেশন এলাকায় রাখা ব্যাগটি এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণের পর ভেতরে কৌটার সদৃশ ইমেজ দেখা যায়। পরে বস্তুটিকে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। এর ভেতরে জর্দার কৌটা ও পান পাওয়া গেছে। আর ফার্মগেটে থাকা পরিত্যক্ত বস্তা পরীক্ষা করে বোম ডিসপোজাল ইউনিট। তবে বস্তার ভেতরে কোনো বিস্ফোরক বস্তু পাওয়া যায়নি বলে দাবি করে পুলিশ। এ সময় কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক হয় মেট্রো রেল চলাচল। বিএনপি গণতন্ত্র চর্চা করতে চাইলেও কেউ কেউ সংসদের পরিবর্তে রাজপথকে বেছে নিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। শনিবার প্রেস ক্লাবে বিপিজের আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান স্মরণে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদের সময় শেষ, এখন সময় দেশ গড়ার মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সেই দায়িত্ব সরকার পালন করবে। অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করার চেষ্টা করছে বিএনপি। তখনই একটি পক্ষ সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এভাবে অকাতরে প্রাণ দিতে হবে, এটা বোধহয় বাংলাদেশের মানুষ
কল্পনাও করেনি। পার্লামেন্টের চাইতে রাজপথকেই অনেকের বেশি পছন্দ। আমরা খেয়াল করেছি পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরো বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। একথা মনে করার কোনো কারণ নাই। তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না। আমরা বুঝি বলেই কিন্তু আমরা অভিভাবকের ভাষায় কথা বলি। গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে কারিগরি শিক্ষায় সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফরেও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি। শনিবার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ সভায় মন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে পরিবহন সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা দেওয়া হবে। অনুষ্ঠানে মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি সানজিদা তুলি বলেন, দেশকে এগিয়ে নিতে দলীয়করণের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। স্বৈরাচারের বিরুদ্ধে কোনো আপোষ নয় বলেও জানান তিনি। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মত ভিন্নতা থাকলেও জুলাই নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনো বিরোধ নেই। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করেন বক্তারা। সবচেয়ে প্রায়োরিটি হবে ডিবেট অর্থাৎ টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। This is a lifelong education. Everybody does indeed need debate. উন্নত বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে এই জায়গাটিতে অ্যাড্রেস করে। আমরা চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু করা হবে। পাশাপাশি দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেল স্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেয়া হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শনিবার সকালে জেলার আইকনিক রেল স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, দিন দিন যাত্রী ও পর্যটক সংখ্যা বাড়ায় সরকার রেল যোগাযোগ আরও সম্প্রসারণ এবং যাত্রী সেবা আধুনিক করার উদ্যোগ নিয়েছে। আইকনিক রেল স্টেশনকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন বান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। প্রতিমন্ত্রী স্টেশন পরিদর্শন করে যাত্রী সেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও চলমান কার্যক্রমের খোঁজ খবর নেন। এ সময় স্টেশনকে দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। কক্সবাজার ইতিমধ্যে 3 জোড়া রেল চলে, 3টা যাচ্ছে 3টা আসছে। আমরা 4টা যাচ্ছে, যারা আমরা চাচ্ছি যে আরও 1 জোড়া বাড়াবে, মানে 5টা যাবে 5টা আসবে। এই মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ আর এক জোড়া ট্রেন ইনশাল্লাহ দিতে পারবো। আমরা এই স্টেশনটাকেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা টেন্ডার প্রক্রিয়া যাচ্ছি। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আমার মনে হয় যে বেসরকারি ব্যবস্থাপনায় এটা চলতে পারবে। আগামী জুনের মধ্যে বিএডিসির আওতাধীন পরিকল্পিত সব খাল খননের কাজ শতভাগ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কৃষি ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন। তিনি বলেন, চলতি বছরে খাল খনন কর্মসূচিও নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কুমিল্লা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী আরও বলেন, বন্যার পর পশুর খুরা রোগের সংক্রমণ প্রতিরোধে কৃষকদের মধ্যে ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের বীজ, বিভিন্ন কৃষি প্রণোদনা এবং পশুর ভ্যাকসিন বিতরণ করা হয়েছে। তিনি জানান, উপকূলীয় ও লবণাক্ত প্রবণ এলাকায় কৃষি উৎপাদন বাড়াতে সরকার লবণ সহিষ্ণু ধানের বীজ উৎপাদন করছে। আগামী বোরো মৌসুমে এসব বীজ কৃষকদের জন্য উন্মুক্ত করা হবে। বন্যা যেটা হয়েছে রানিং এর ভিতরে, যেটা কয়েকদিন আগে যেটা হলো কক্সবাজার থেকে শুরু করে মেনলি ওই জোনটার ভিতরে আমরা কৃষক পর্যায়ে বীজ এবং আদার্স ফ্যাসিলিটিও দিয়েছি। ইভেন গরু ছাগলের জন্য ভ্যাকসিনও আমরা ওইখানে পুরাও যে উপজেলা বন্যা আক্রান্ত সম্পূর্ণটার ভিতরে আমরা ফ্রি
ভ্যাকসিনও দিয়ে দিয়েছি। আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ও প্রশিক্ষণের মাধ্যমে তাঁতিদের দক্ষতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। শনিবার দুপুরে টাঙ্গাইলের বাজিতপুর তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন শেষে তিনি একথা জানান। তাঁতিদের সহজ শর্তে ঋণ ও প্রণোদনা দেওয়ার পাশাপাশি বিদেশি বাজার সম্প্রসারণ, রং ও সুতার উপর শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। টাঙ্গাইলের তাঁতের শাড়ি জিআই স্বীকৃতি পাওয়ায় এ শিল্পের সম্ভাবনা আরও বেড়েছে বলে মনে করেন পাট প্রতিমন্ত্রী। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার পরিদর্শন করেন। যে প্রযুক্তিগুলো, ফ্যাশন ডিজাইনিংয়ের যে বিষয়গুলো, ডিজাইনও এখানে করা হবে, যাতে আধুনিক যেই মানে প্রিন্টেড যে প্রোডাক্টগুলো করা হয় সেগুলো যাতে আন্তর্জাতিক বাজারেও মানে আমাদের প্রতিযোগিতা টিকতে পারে, এই ব্যাপারে এখান থেকে ট্রেনিং দেওয়া হবে। তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা পরবর্তী সময়ে বিভিন্ন প্রাইভেট সেক্টরে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোর সাথে, ইনস্টিটিউটের সাথেও আমরা এমইউ করছি, যাদেরকে আবার আমরা ইন্টার্নি করার জন্য আমরা সুযোগ করে দিব। সিটি কর্পোরেশনের কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। শনিবার বিদ্যানন্দ ফাউন্ডেশনে আয়োজিত বজ্র শোভাযাত্রা এবং ক্লিনিং ডে উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয় বলে মন্তব্য করে প্রশাসক নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। জলাবদ্ধতার জন্য প্রশাসনিক চাপ সৃষ্টি না করে পরিচ্ছন্নতাকে মানুষের দৈনন্দিন অভ্যাসে পরিণত করার উপর বিশেষ জোর দেন তিনি। মাসের প্রথম শনিবার ৭৫টি ওয়ার্ডে একসাথে মশা নিয়ন্ত্রণ ও বজ্র ব্যবস্থাপনা ক্র্যাশ প্রোগ্রাম আয়োজন করে ডিএসসিসি। পরে পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে রাজপথে অভিনব এই শোভাযাত্রায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বজ্র শোভাযাত্রা শুরু করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। দেশের বিভিন্ন জেলায় তীব্র আকারে গ্যাস সংকট তৈরি হয়েছে। ফিলিং স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা সবখানে গ্যাসের স্বল্পতা বাড়ছে ভোগান্তি। নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও সাভারে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। দিনের অধিকাংশ সময় চুলায় আগুন না থাকায় অনেকেই বাধ্য হয়ে কাঠ কিংবা বৈদ্যুতিক চুলায় রান্না করছেন। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় ফিলিং স্টেশনগুলোতেও দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকরা। এতে কমছে আয়, ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন। মানিকগঞ্জেও গত 2 সপ্তাহ ধরে একই চিত্র। বিভিন্ন ফিলিং স্টেশনে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো গ্যাস। ময়মনসিংহে দীঘার কান্দা এলাকায় একটি স্টেশন ছাড়া প্রায় সব ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ। এদিকে গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প খাতেও। তবে দ্রুত এমন অবস্থা থেকে উত্তরণের কাজ চলছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকালে গ্যাস থাকলে রাত্রে থাকে না, আবার বিকেলে থাকলে দুপুরে থাকে না। গ্যাসের সমস্যা, আমরা পাক করতে পারি না ঠিক মতন। গ্যাস আসে একবারে হালকা, পাক করতে অনেক কষ্ট হয়। কালকে আইছি, কালকে 6টার থেকে আইছি, 12টা রাত্রে 12টার সময় দিয়ে আপনার প্রেশার কম, গ্যাস ঢুকছে আপনার শুধু 80 টাকা গ্যাস ঢুকছে। এই যে দেখেন সকাল 8টার সময় আইছি, আমরা ঠিক মতন গ্যাস পাই না, 5টা পাম্প বন্ধ। আমরা 2-2.5 কিলো রাস্তা যাই দৌড়ামো, ওই জায়গায় আমরা গ্যাস পাইতেছি 50 থেকে 80 টাকা, 100 টাকা। দেশ জুড়ে চলমান গ্যাস সংকটের জন্য পেট্রো বাংলার অব্যবস্থাপনাকে দায়ী করে প্রতিষ্ঠানকে দুর্নীতি ও অর্থ পাচারের কেন্দ্রে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতৃবৃন্দ। একই সঙ্গে গ্যাসের দাম বাড়ানোর যে কোনো উদ্যোগের বিরুদ্ধেও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে গ্যাস সংকটের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব অভিযোগ করে বলেন, জ্বালানি খাতে ভুল নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের মানুষকে বারবার ভোগান্তির শিকার হতে হচ্ছে। তেলের দাম বৃদ্ধির পর এবার গ্যাস সংকটের অজুহাতে গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। গ্যাসের দাম বাড়ানো হলে তার প্রভাব পরিবহন ব্যয় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পর্যন্ত পড়বে, ফলে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে। এনসিপি নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে পেট্রো বাংলা ঘেরাও ও অবরোধ কর্মসূচি দেওয়া হবে। সমাবেশ শেষে পেট্রো বাংলার কার্যালয়ের সামনে প্রতীকী মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা।
প্রত্যেকটি গ্যাস এলএনজি সিএনজি থেকে শুরু করে প্রত্যেকটি তীব্র সংকট তৈরি করা হয়েছে এবং সেই একই নাটক মঞ্চস্থ পেট্রো বাংলার মাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই পেট্রো বাংলা যারা কর্মকর্তা আছেন, আপনাদের নিয়োগ পদোন্নতি বাণিজ্য কিভাবে হয়ে থাকে সেটি কিন্তু জাতির কাছে স্পষ্ট। চট্টগ্রাম নগরীকে পরিকল্পিত ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে 2025 থেকে 2050 সাল পর্যন্ত 25 বছর মেয়াদী নতুন চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টার প্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ইউনিয়ন কর্তৃপক্ষ সিডিএ। শনিবার দুপুরে সিডিএ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন খসড়া মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, নতুন মাস্টার প্ল্যানে চট্টগ্রাম নগরীর পাশাপাশি আনোয়ারা, কর্ণফুলী, হাটহাজারী, পটিয়া ও রাউজান উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় 1255 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রণীত এই মহাপরিকল্পনা নিয়ে আগামী 2 মাস সাধারণ মানুষের মতামত গ্রহণ করা হবে। এ সময়ের মধ্যে সিডিএর ওয়েবসাইটে যে কেউ পরামর্শ ও মতামত দিতে পারবেন। মাস্টার প্ল্যানে 1 সিটি 2 টাউন ধারণার মাধ্যমে সমন্বিত নগর উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় 3D মানচিত্র ও লিকুইড ফ্যাশন হ্যাজার্ড ম্যাপ প্রণয়ন এবং পুরো এলাকাকে 6টি কৌশলগত জোনে ভাগ করার পরিকল্পনা রাখা হয়েছে। খাল ও ড্রেন পুনরুদ্ধারের পাশাপাশি আইওটি সেন্সর এবং স্বয়ংক্রিয় সিল্ট ট্র্যাপ প্রযুক্তি ব্যবহার করে জলাবদ্ধতা নিয়ন্ত্রণের পরিকল্পনাও আছে মাস্টার প্ল্যানে। 1961 সালে প্রথমবারের মতো মাস্টার প্ল্যান হয়েছে, 1995 সালে দ্বিতীয় মাস্টার প্ল্যান হয়েছে, 2008 সালে তৃতীয় মাস্টার প্ল্যান হয়েছে, 2025-26 সালে চতুর্থ মাস্টার প্ল্যানের আজকে আপনাদের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসী সহ সারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর বাংলাদেশের মানুষ যেখানে আছে, আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক ভারতীয় যাত্রীর কাছ থেকে প্রায় 82 লাখ টাকা মূল্যের 427 গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অন্তর্বাসের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে 9টি স্বর্ণের টুকরো নিয়ে আসে ভারতীয় যাত্রী তামিম আনসারি। শনিবার সকালে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর গোপন সংবাদ পেয়ে সেখানে অবস্থান নেয় কাস্টমস গোয়েন্দারা। গ্রিন চ্যানেলের অতিক্রম করার পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি করলে অন্তর্বাসের ভেতরে পাওয়া যায় বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের টুকরোগুলো। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় এই রুটে তার নিয়মিত যাতায়াত। এ ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করেছে কাস্টমস গোয়েন্দারা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীর আলোচনায় এই দাবি জানান তিনি। সিনহার বোন বলেন, রায় কার্যকরে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, তবুও বিচার ও বিভাগের ওপর আস্থা রয়েছে। সাবেক সামরিক কর্মকর্তাদের সংগঠন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল সাইফ বলেন, গোয়েন্দা সংস্থাগুলো বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এজন্য আইনের সংস্কার জরুরি। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের তল্লাশি চৌকিতে সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয়। 2022 সালে এ হত্যার দায়ে টেকনাফ থানায় তৎকালীন ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পরে হাইকোর্টেও নিম্ন আদালতের রায় বহাল রাখে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 2 পক্ষের সংঘর্ষে হামদু মিয়া নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। শনিবার সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত উপজেলার হরসপুর ইউনিয়ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে লুডো খেলাকে কেন্দ্র করে দুই শিশুর মধ্যে বাকবিতণ্ডার জেরে দুই পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শনিবার সকালে সেই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য স্থায়ী হচ্ছে $20,000 পর্যন্ত জামানত প্রদানের নিয়ম। সোমবার থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। শুক্রবার এই তথ্য নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটনের এই নিয়ম প্রযোজ্য B1 ও B2 ভিসা আবেদনকারীদের জন্য, অর্থাৎ ব্যবসা ও পর্যটনের কাজে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন যারা। ভিসা বন্ড হিসেবে গুনতে হবে সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ $20,000। 50টি দেশের মধ্যে 30টি দেশই আফ্রিকার। হোয়াইট হাউস বলছে, ভিসার মেয়াদ পেরিয়ে অতিরিক্ত সময় যুক্তরাষ্ট্রে অবস্থান ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিবাসন বিষয়ক আইনজীবীদের উদ্বেগ, এতে যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণও কমবে। পাকিস্তানের লাহোরে আজাদ কাশ্মীরের শাসন ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান সমাবেশের মধ্য থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার লাহোর প্রেস ক্লাবের বাইরে জড়ো হয়ে কাশ্মীরের আন্দোলনরতদের প্রতি সহিংস জানিয়ে সমাবেশের ডাক দিয়েছিলেন নাগরিক সমাজের একাংশ। এ সময় তাদের হাতে ছিল পাকিস্তান শাসিত কাশ্মীরের পতাকা ও প্ল্যাকার্ড। সমাবেশ শুরুর সঙ্গে সঙ্গে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে এগিয়ে আসে এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। বিক্ষোভ শেষ হওয়ার পর কর্মকর্তারা আটককৃতদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যান। কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সমর্থনে এই বিক্ষোভে অংশ নেয় প্রগতিশীল গোষ্ঠী, ছাত্র সংগঠন এবং শ্রমিক সংগঠনগুলো। কাশ্মীরের আঞ্চলিক নির্বাচনে আসন বণ্টনকে কেন্দ্র করে অস্থিরতার জেরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে দ্বিতীয় দফায় ভোটের আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ যায় অন্তত 30 জনের। পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ব্রড পিকে তুষার ধসে নিখোঁজ ব্রিটিশ নেপালি পর্বতারোহী নির্মল পূজার সহ 10 সদস্যের সবাই প্রাণ হারিয়েছেন। পর্বতারোহণ নির্দেশিকা প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশনের বরাতে পর্বতারোহীদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। গেল বৃহস্পতিবার ব্রড পিকে একটি অভিযানে অংশ নেয় নির্মল পূজার নেতৃত্বাধীন 10 সদস্যের পর্বতারোহী দল। তবে তুষার ধসের আঘাতে যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা। ভারতের গুজরাটে তীব্র বৃষ্টির বন্যায় প্রাণ গেছে কমপক্ষে 4 জনের। শনিবার সর্বোচ্চ আবহাওয়া সতর্কবার্তা রেড অ্যালার্ট জারি রয়েছে 5 জেলায়। রাজ্যটির 28 জেলায় জারি হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কবার্তা অরেঞ্জ অ্যালার্ট ও তৃতীয় সর্বোচ্চ ইয়েলো অ্যালার্ট। রাতভর বৃষ্টির কারণে কেরালায় 8 জেলাতেও জারি করেছে রেড অ্যালার্ট। ওড়িশায় মহানদী নদীতে পানি বেড়ে চলায় খুলে দেওয়া হয়েছে হীরাকুন্দ বাঁধের 22টি গেট। 10 জেলায় জারি করা হয়েছে বন্যা সতর্কবার্তা। এরই মধ্যে ক্ষতির মুখে 20 জেলায় 8.5 লাখ মানুষ। বন্যা পরিস্থিতি উন্নতি নেই ভারতের আসামেও। গত 2 সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82 জনে। এখনও পানিবন্দী 8 জেলার প্রায় 2 লাখ মানুষ। মানবিক বিপর্যয়ের কবলে শিবসাগর, গোয়ালঘাট সহ কয়েকটি জেলার বাসিন্দারা। কোনকান ও গোয়া, কর্ণাটক উপকূল, কেরালা, মাহে ও তামিলনাড়ুতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস। অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্পূর্ণভাবে নিরস্ত্র না হলে নিজ সেনাদের প্রত্যাহার করবে না বলে জানিয়েছে ইসরায়েলের এক কর্মকর্তা। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জ্যেষ্ঠ এই কর্মকর্তা।
অন্যদিকে ইসরায়েল তাদের সব ধরনের আগ্রাসন বন্ধ করলে এবং গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করলেই অস্ত্র হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হামাস। অবশ্য এর আগে সংগঠনটি বোর্ড অফ পিসের প্রস্তাবিত সম্পূর্ণ নিরস্ত্রীকরণের চুক্তিতে সম্মত হয়। আর এমন পরিস্থিতিতে ট্রাম্প জোর দিয়ে বলেন, প্রস্তাবিত চুক্তিতে ইসরায়েল খুবই খুশি আর এটিকে মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি। তবে কট্টর ডানপন্থী ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির খসড়াটিতে অগ্রহণযোগ্য বলে নাকচ করে দিয়েছেন। Disarms or does Hamas need to disarm? And মরক্কো থেকে রাতারাতি 60,000 অভিবাসন প্রত্যাশী স্পেনের সেউতায় অনুপ্রবেশ করলেও দেশে ফিরে গেছেন 48,000-এরও বেশি মানুষ। তবে দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ গেছে 67 জনের। অভিবাসীদের এই অনুপ্রবেশকে স্পেনের অখণ্ডতার লঙ্ঘন হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এছাড়াও এই গণ অনুপ্রবেশের পেছনে মানব পাচারকারী মাফিয়া চক্রের গুজব ছড়ানোকে দায়ী করেন তিনি। সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্ট সমুদ্রপথে আসা অভিবাসীদের সরাসরি ফেরত পাঠানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার বাধ্যবাধকতা সংক্রান্ত একটি রায় দেন। ফ্রান্সের বনাঞ্চলে আবারও তীব্র রূপ নিয়েছে দাবানল। দেশটিতে এ পর্যন্ত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আগুন উস্কে দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে কমপক্ষে 308 জনকে। শুক্রবার মধ্যরাতে দক্ষিণ পশ্চিমের মন্টফোর্ট সার আর্গেন্সে আগুন তীব্র গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে। দক্ষিণের কোরেন্সের কাছেও জ্বলছে আগুন। পুড়ে ছাই হয়েছে 1000 হেক্টর এলাকা। এলাকাটি থেকে 2000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। তুরস্কের দক্ষিণ পশ্চিমের আইদিন প্রদেশেও দাবানলের কবলে। গেল 3 দিনে তুরস্কের বনাঞ্চলে 80টি দাবানলের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে দেশটির বনমন্ত্রী। 5টি আগুন এখনও নেভেনি। নজরবিহীন দাবদাহ আর শুষ্ক আবহাওয়ায় চলতি বছর ভয়াবহ দাবানলের কবলে ইউরোপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে লিটন দাসকে। এর আগে ইনজুরির কারণে তাকে ছাড়াই ঘোষণা করা হয় দল। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাম পায়ের কাফ ইনজুরি থেকে দ্রুতই সেরে উঠেছেন লিটন দাস। সুস্থতার হার প্রত্যাশার চেয়েও ভালো হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে ফুল ফিট হয়ে উঠতে পারেন তিনি। আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এখনও প্রায় 2 সপ্তাহ সময় থাকায় লিটনকে ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইনজুরির কারণে গত জুন থেকে মাঠের বাইরেই ছিলেন এই উইকেট কিপার। দলের সঙ্গে যোগ দিতে আগামীকাল রোববার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন লিটন। লো স্কোরিং ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ইমাজিং দলের কাছে 7 উইকেটে হেরেছে বাংলাদেশ ইমাজিং দল। আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। দায়ান গালিয়েমের কাছেই অসহায় আত্মসমর্পণ করে ইমাজিং টাইগাররা। একাই 5 উইকেট শিকার করেন দায়ান। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে 40 রান করেন মাহফিজুল। এছাড়া আর কেউই 15 রানের বেশি তুলতে পারেননি। মাত্র 89 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় প্রোটিয়ারা। নিয়মিত উইকেট শিকারে স্বাগতিকদের ওপর কিছুটা চাপ তৈরি করে জাকির হাসানের দল, কিন্তু চতুর্থ উইকেটে সেলেদ সোয়ানে এবং ভ্যান বুরেনের 50 পেরোনোর জুটিতে 7 উইকেটের সহজ জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন বাংলাদেশের সাবেক কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ কাজী সালাউদ্দিন। ভুটানের থিম্পুতে শনিবার অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। 2026 থেকে 2030 মেয়াদে সাফের নেতৃত্ব দেবেন কাজী সালাউদ্দিন। সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়ায় সাফের নির্বাচনী কমিটির নিয়ম অনুযায়ী তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। 2009 সালে প্রথমবার সাফ সভাপতি নির্বাচিত হওয়ার পর টানা 4 মেয়াদে দায়িত্ব পালন করে আসছিলেন সালাউদ্দিন।
এবার পঞ্চমবারের মতো এই পদে আসীন হলেন তিনি। এর আগে 2022 সালেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি। কংগ্রেসের সহ-সভাপতি পদে শ্রীলঙ্কার জাসওয়ান উমারুলেব্বে, নির্বাহী কমিটির সদস্য পদে বাংলাদেশের সাব্বির আহমেদ আরেফ ও মালদ্বীপের হুসাইন শাফিউ এবং নারীদের নির্বাহী সদস্য পদে ভুটানের জিম্বির নির্বাচিত হয়েছেন। বিশ্বজুড়ে তীব্র বিরোধিতা আর অভ্যন্তরীণ বিদ্রোহের মুখে বিশ্বকাপ ফুটবলের স্বত্ব বিক্রির 15 বিলিয়ন পাউন্ডের পরিকল্পনা বাতিল করেছে ফিফা। আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। ইউরোপ ও উত্তর আমেরিকার পর এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC সরাসরি ডিলটির বিরুদ্ধে অবস্থান নিলে মূলত আটকে যান ইনফান্তিনো। প্রয়োজনীয় দেশের সমর্থন না পেয়ে কোণঠাসা হয়ে পড়ে ফিফা। এর মাঝে ফিফা সভাপতির বিরুদ্ধে শুরু হয় নজিরবিহীন বিদ্রোহ। প্রতিবাদে পদত্যাগ করে তার জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডিউরো। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানান, এই চুক্তির ব্যাপারে তিনি কিছুই জানেন না। চতুর্থমুখী চাপে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন ইনফান্তিনো। তবে স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে গেলেও সেপ্টেম্বর থেকে 64 দলের বিশ্বকাপ আয়োজনে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ফিফা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।